রিয়াজুর রহমান মাথা নেড়ে সম্মতি দিলেন। তখনই বাইরে থেকে গোলাবর্ষণের শব্দ ভেসে এলো। আহনাফ পিস্তল তাক করার আগে কেউ তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো। রিয়াজুর রহমান মুহূর্তে নিজের শক্তি দিয়ে লোকটাকে আঘাত করতে গেলে লোকটা আহনাফের হাতের পিস্তলটা কেড়ে নিয়ে রিয়াজুর রহমানের উপর চালিয়ে দিল। মুহূর্তে পেছন থেকে ঠাটা শব্দ ভেসে উঠল। পুরো স্থানটা কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়াটে হয়ে গেল। আর মিনিটের মধ্যে পুরো জায়গা জুড়ে নীরবতা ছেয়ে গেল। কেবিনের বাইরে আরাফ, তুর্য আর তাহমিদ দাঁড়িয়ে আছে। ডাক্তার বের হতে আরাফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, গুলি হাতেই লেগেছিল। আমরা বের করে নিয়েছি, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। এদিকে নিয়াজ হোসেন কাপা শরীর নিয়ে এগিয়ে আসতেই আরাফের সামনে এসে হোঁচট খান। আরাফ আর তাহমিদ দুজনেই তাকে ধরে বেঞ্চে বসালো। নিয়াজ হোসেন চিন্তিত কণ্ঠে বলে, রিয়াজের কি অবস্থা? তাহমিদ আশ্বস্ত করে বলে, এই মাত্র ডাক্তার বেরিয়ে বলল তিনি এখন আশঙ্কা মুক্ত। নিয়াজ হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর আরও একজন ডাক্তার আরাফের কাছে এসে বলে, আরাফ, আহনাফের ক্ষতের জায়গায় ড্রেসিং করিয়ে দিয়েছি। ক্ষত শুকাতে সময় লাগবে, যদিও ক্ষত অতটা গভীর ছিল না, নয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিছুক্ষণ পর অরুণিকা হাসপাতালে এসে পৌঁছায়। আরাফকে দেখে সে দৌড়ে এসে বলে, ইমন মৌভাবিকে ফোন করে বলল আহনাফকে এই হাসপাতালে এনেছে। কেন এনেছে এখানে? কি হয়েছে ওর? আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, পিঠে ছুরির আঘাত লেগেছিল, ও এখন ঠিক আছে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে দেখতে যাওনি? দেখে এনেছি, ও ভালোই আছে। ওর একা থাকতে ইচ্ছে করছিল, আমাদের চলে যেতে বললো, তাই বেরিয়ে এলাম। আমি ভেতরে যাই, ওকে দেখে আসি। যাও। অরুণিকা ভেতরে ঢুকে আহনাফকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আহনাফ অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণিকা আহনাফের পাশে বসে বলে, তুমি কাউকে না বলে ওই লোকটাকে ধরতে গেলে কেন? এখন তোমার যদি কিছু হয়ে যেত? আহনাফ ক্ষীণ কণ্ঠে বলে, কিছু তো আর হয়নি, বেঁচেই আছি। অরুণিকা আহনাফের হাত ধরে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম জানো। অরুণিকার চোখে অশ্রু দেখে আহনাফ বলে, কাঁদছো কেন? কাঁদবো না কেন? অদ্ভুত তো, তোমার কিছু হয়ে গেলে। অরুণিকা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলে, কাঁদছো কেন? এটা আবার কেমন অদ্ভুত প্রশ্ন? আহনাফ বলল, যাও, এসব ফোঁপাফুপি বন্ধ করো, আমি বেঁচে আছি। অরুণিকা মলিন মুখে কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ মুখ ঘুরিয়ে নিতে অরুণিকা অভিমানী মুখে চিমটি কেটে বলে, তুমি সব সময় আমার সাথে টারামি করো, তুমি একদম ভালো না। আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি ভাব দেখাচ্ছ। আহনাফ ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকিয়ে বলে, পটর পটর বন্ধ করো তো, ভালো লাগছে না। অরুণিকা আর কিছু না বলে উঠে চলে গেল। আর আহনাফ আনমনেই হাসে। অরুণিকা যে অভিমান করেছে তা আহনাফ ভালোই বুঝতে পেরেছে। তবুও সে অরুণিকার অভিমান ভাঙাবে না, কারণ সে চায় অরুণিকা তাকে গুরুত্ব দিক। তার কথা না বলা, অভিমান করে থাকাটা বুঝে, যাতে আহনাফকে তার প্রাপ্য স্থানটা দিতে শিখুক। অরুণিকা বের হওয়ার পর আরাফ, তুর্য আর তাহমিদ আহনাফের কাছে যায়। তুর্য বলে, এখন কেমন লাগছে? আহনাফ মুচকি হেসে বলে, ভালো লাগছে। আচ্ছা, তোরা কিভাবে জানলি আমি ওখানে গিয়েছি? টুইঙ্কেল বলেছে। ওরু কিভাবে জানলো? আমি তো ওকে বলে বের হইনি। জানি না, এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। ও বলল আর আমরা তাড়াতাড়ি চলে গেলাম। রিয়াজুর রহমানের কি অবস্থা? এখনো জ্ঞান ফেরেনি, তবে আউট অফ ডেঞ্জার। রুকন এখন কোথায়? আরাফ বলল। মারা গেছে। আহনাফ অবাক কণ্ঠে বলল, মানে কিভাবে? কয়েকটা গুলি একসাথেই লেগেছিল। অরুণিকা বলার সাথে সাথেই আমরা গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম। তারপর গিয়ে দেখলাম মুখোশধারী কিছু লোক বাইরে থাকা দারোয়ানদের উপর হামলা করছে। তাদের মধ্যেই আহত একজন জানালো একটা লোক কোন থেকে এসে ভেতরে ঢুকে তাদের উপর হামলা করেছে। এদের মধ্যে কয়েকজনকেই মেরে আমরা ভেতরে গেলাম। আর ইভান ভেতরে ঢোকার আগেই টিম্বারে ছড়ানো। আমরা আসলে বুঝতেই পারছিলাম না কারা রিয়াজুর রহমানের লোক আর কারা হামলাকারীর পক্ষে। টিয়ার গ্যাস ছাড়ার পর দেখলাম ভেতরে
তুই আর রিয়াজুর রহমান ছাড়া কেউ নেই। লোকটা তোকে আঘাত করে রিয়াজুর রহমানের উপর হামলা করতে গেলে আমরা লোকটাকে বিভ্রান্ত করার জন্যই গুলি ছুটতে বললাম, কিন্তু ধোয়ার কারণে চেয়ারে বাঁধা অরুণীকে খেয়াল করিনি। ও আমাদের ছোড়া গুলিতেই মারা গেছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে। এতদিন পর খুনিকে ধরার একটা সুযোগ পেয়েছি, আর তোরা বোকার মতো গুলি চালিয়ে সেই সাক্ষীকেই মেরে ফেলেছিস। তাহমিদ বলল। রিল্যাক্স, ভুল হয়ে গেছে, কি আর করার। কেউ একজন তোর উপর ছুরি চালিয়েছিল, রিয়াজুর রহমান মারতে চাইছিল, আমরা শুধু তাকে ভয় লাগাতে গিয়েছিলাম। এক কোনায় যে চেয়ারে ওই রোকনটাকে বেঁধে রেখেছিস, ওটা আমরা কিভাবে বুঝবো বল? আমরা কি আগে থেকে কিছু জানি? তুর্য বলল। আর যাই বলিস, ভালোই হয়েছে মরেছে। ওর মতো বিশ্বাসঘাতকের জন্যই আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছি। মরে জাহান্নামে যা, আমাদের কি? আমরা তো আর ওকে দেখে শুনে মারিনি। আর মুর্শিদ মামা সব ব্যবস্থা করে ফেলেছেন, ওকে এতক্ষণে দাফনও দিয়েছে হয়তো। আরাব বলল। আর শুনতে চাইনি না আমরা কাকে ধরেছি। আহনাফ কপাল ভাঁজ করে বলে। কাকে? রহমতুল্লাহ ধরা পড়েছে। ইভান আর ইমন ওনাকে নিয়ে থানায় গেছে। তুর্য বলল। দেখিস, এবার কেমন থরথর করে সব বলে দেয়। এদিকে তুর্য লিফটে উঠতেই উপমা তাকে দেখে থমকে গেল। আহনাফ আর অরুণিকার আকদের পরই উপমা আবার বাড়ি চলে এসেছিল। এরপর আর তাদের দেখা হয়নি। আর আজ হাসপাতালে উপমাকে দেখে তুর্য ভয় পেয়ে গেল। সে উপমার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলে। তুমি এখানে কি করছো? বাবা, মা, ওরা ঠিক আছেন তো? উপমা তুর্যকে ভালোভাবে দেখে বলে। হ্যাঁ, ভালো আছেন। আমি আমার বসকে দেখতে এসেছি। বসকে মানে? রিয়াজুর রহমানকে। শুনলাম ওনার উপর হামলা হয়েছে। তুর্য মাথা নাড়ায়। উপমা আবারও বলে। এও শুনলাম। এবারও আপনাদের কাজে সাহায্য করতে গিয়ে আমার ভাইয়ের মতো তিনিও হামলার শিকার হয়েছেন। মোটামুটি আপনাদের আশেপাশে থাকলে মৃত্যু নিশ্চিত, এর কোনো সন্দেহ নেই। তবে স্যারের ভাগ্য ভালো, তাই তিনি বেঁচে গেলেন। উপমা কথাগুলো বলে লিফট থেকে নেমে গেল। সে তুর্যকে আর কিছুই বলার সুযোগ দিল না। এরপর উপমা উপরে উঠে রিয়াজুর রহমানের কেবিনের সামনে এসে দাঁড়ায়। নিয়াজ হোসেনই ফোন দিয়েছি বলেছিলেন তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকে রিয়াজুর রহমান আফসোস করে বলছেন তাকে দেখতে কেউ আসছে না। বন্ধুর এই অবস্থা দেখে নিয়াজ হোসেন উপমাকেই ফোন দিয়ে অনুরোধ করে বলল রিয়াজকে দেখতে আসার জন্য। আর অসুস্থ রোগীকে দেখতে চাওয়া ভালো, তাই উপমাও সেই অনুরোধ ফেলতে পারে না। নিয়াজ হোসেন উপমার কল দেখে কেবিনের বাইরে এসে বলে। তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। উপমা মাথা নেড়ে ভেতরে ঢুকে। রহমান উপমাকে দেখে প্রশান্তির হাসি দেয়। উপমা সালাম দিয়ে বলে। এখন কেমন লাগছে স্যার? রিয়াজুর রহমান মুচকি হেসে বলে। এতক্ষণ প্রচন্ড বিরক্ত লাগছিল, কিন্তু এখন তোমাকে দেখে সব ব্যথা কমে গেছে। তুমি হয়তো আমার ব্যথা সরানোর ঔষধ। উপমা রিয়াজুর রহমানের কথা শুনে নিয়াজ হোসেনের দিকে তাকায়। তখনই তুর্য কেবিনে ঢুকে। তুর্যকে দেখে রিয়াজুর রহমান বলে। কোথাও শান্তি নেই, যেখানেই যাই কেউ না কেউ আসবেই। তুর্য উপমার পাশে দাঁড়িয়ে বলে। কেমন আছেন মিস্টার রিয়াজ? এতক্ষণ ভালো ছিলাম, এখন হঠাৎ ব্যথাটা বেড়ে গেল। উপমা রিয়াজুর রহমানের কথায় ভেবাচাকা খেয়ে গেল। তুর্য উপমার হাত ধরে বলে। দেখা করে শেষ হলে চলো। রিয়াজুর রহমান ভ্রু কুঁচকে বলে। মিসেস উপমা মুক্ত পাখির মতো স্বাধীন, শুধু শুধু তাকে খাঁচায় বন্দি না করাই ভালো। তুর্য শক্ত করে উপমার হাত ধরে। রিয়াজুর রহমান বলে। আর একটু বসুক না, আমার ভালোই লাগছিল। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের হাত ধরে তাকে থামাতে গেলে রিয়াজ বলে ওঠেন। আহা নিয়াজ, হাতটা তো ভেঙেই দিচ্ছিস, এভাবে ধরেছিস কেন? এই বুড়ো বয়সে প্রাণটা নিয়ে নিবি নাকি? বিয়েই তো করলাম না এখনো। তুর্য উপমার হাত ছেড়ে বলে। তামাশা শেষ হলে বেরিয়ে আসো, আমার ভালো লাগছে না এসব। তুর্য হনহনিয়ে বেরিয়ে আসতেই উপমা রিয়াজুর রহমানকে বলে। স্যার, আপনি বিশ্রাম নিন, আমি আজ আসি। রিয়াজুর রহমান আর কিছুই বলেন না। উপমা বের হতেই তিনি বাঁকা হেসে বলেন। এভাবে একটু আধটু যদি তার যত্ন পাওয়া যায় তাহলে পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেলেও আপত্তি নেই। নিয়াজ হোসেন বিরক্তির সুরে বলে। আমাকে এখনো কিছুই বলিনি। তুই এখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ কর। ওকে দেখছিস, এবার চুপচাপ ঘুমাও। ঘুমাবোই তো, এখন তো শান্তির ঘুম ঘুমাবো। একদিন পর আহনাফকে হাসপাতাল থেকে বাসায় আনা হলো। বাসায় আনার পর থেকে অরুণিকা আহনাফের পিছু লেগেই আছে।
রাতে সবাই আহনাফের ঘর থেকে বেরিয়ে যেতে অরুণিকা স্যুপ নিয়ে রুমে ঢুকে। আহনাফ তাকে দেখেই বলে, আবার কেন এসেছো? আমি এখন ঘুমাবো। অরুণিকা মুখ বাঁকিয়ে রুমে ঢুকে আহনাফের মুখোমুখি বসে। স্যুপের বাটিটা রেখে বলে, আমি নিজ হাতে বানিয়েছি, খেয়ে নাও। খাবো না। কেন? এত রাতে কেউ স্যুপ খায়? না খেলে বানিয়েছি কেন? এত কষ্ট করে বানিয়েছি, খাবে মানে খাবে। আহনাফ স্যুপের বাটির দিকে তাকিয়ে বলে। হাত নাড়াতে ইচ্ছে করছে না, হাত ব্যথা করছে। অরুণিকা মুখ বাঁকিয়ে বলে, সোজাসুজি বললেই পারো, খাইয়ে দাও অরু, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে। খাবো না আমি, যাও এখন। অরুণিকা স্যুপের বাটিটা হাতে নিয়ে তাড়াতাড়ি আহনাফের মুখের সামনে চামচ ধরে। আহনাফ মনে মনে খুশি হলেও মুখে বিরক্তির ভাব রেখে স্যুপ খেতে লাগে। কিছুক্ষণ পর আহনাফ জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি ওখানে গিয়েছি? অরুণিকা এদিক ওদিক তাকিয়ে আহনাফের একদম কাছে চলে আসে। আহনাফ অরুণিকার কাণ্ডে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রয়। অরুণিকা আহনাফের কানের কাছে এসে বলে। শোনো বলছি। আহনাফ কানে হাত দিয়ে বলে। অরু, কানের কাছে এসে কেন বলছো? এমনিতেই বলো। অরুণিকা আহনাফের মুখে হাত রেখে বলে। আস্তে, সিক্রেট কথা কি মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো? আহনাফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে রয়। এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছিল অরুণিকাকে কাছে টেনে নিতে, তাকে নিজের সাথে জড়িয়ে রাখতে। আহনাফ ঘোরের মধ্যে অরুণিকার গালে হাত রাখার আগে থমকে গেল। হঠাৎ তার অরুণিকার বলা কথাটা মনে পড়ে গেল। আমাকে স্পর্শ করার লোভ চড়ে বসেছে, তাই তো আমাকে বিয়ে করতে চাইছো। অরুণিকার বলা এই বাক্যটা মনে পড়তে আহনাফ হাত গুটিয়ে নেয়। অরুণিকা আহনাফের কানের কাছে এসে ফিসফিস করে বলে। তুমি বাসা থেকে বের হওয়ার পরেই আরবান মামা কাকে যেন ফোন করে বলল ওই জায়গায় যেতে, আর উনি তোমাকে খুব ফলো করে। জানো, উনি ইমানকে বলেছে আমি ওকে পছন্দ করি। তুমি তো ওই দিন আমার সাথে রাগ করেছো, আমার কথা শুনতেই চাওনি। আমি সেদিন ইমানের সাথে এমনি এমনি দেখা করতে যাইনি, এটা জিজ্ঞেস করতে গিয়েছিলাম ও কিভাবে জানলো আমি ওকে পছন্দ করি। আর ও কি বললো জানো? এসব নাকি আরবান মামা ওকে বলেছে। অরুণিকা কোমরে হাত দিয়ে বলে। কেমন লাগে বলো তো আহনাফ? আমার নাকি লজ্জা লেগেছিল। ও এখন সব জেনে গেছে, আমি ওকে বিয়ে করার জন্য তোমার সাথে ঝগড়া করেছি, এসবও জেনে গেছে। আহনাফ চুপ করে রয়। অরুণিকা আবারও বলে। জানো, ইমানও আমাকে ভালোবাসে। আহনাফ এবার বলল। ভালোই তো, শেষমেশ তুমি আমার ভালো লাগার মানুষের ভালো লাগা হতে পারলে। কিন্তু এটা শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আমি এর বেশি কিছু হতে দেব না। এখন যাও এখান থেকে। অরুণিকা চুপচাপ আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে। পুরোটাই তো শুনলে না, থাক, আমি আর বলবোই না। অরুণিকা উঠে চলে যেতেই আহনাফ আরাফকে ফোন করে নিচে নামতে বলে। আরাফ আহনাফের ঘরে এলে সে অরুণিকার বলা কথাগুলো আরাফকে বলে। তারা এবার ভালোভাবে বুঝতে পারছে আরবান তালুকদার রহমতুল্লাহর সাথে জড়িত আছেন, কারণ রহমতুল্লাহকে জেলে নিয়ে যাওয়ার পর থেকেই তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। রহমতুল্লাহকে একবার রিমান্ডে না হলে তিনি পুত্র শোকে কাঁদছেন, কিছুই স্বীকার করছেন না। তবে তিনি শোক কাটিয়ে উঠে যেসব বললেন সেটা নিয়ে সবাই চিন্তিত। তাই তো হয়তো আরবান তালুকদারের ছটফটানি বেড়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ পর আহনাফ আর অরুণিকার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের কথাবার্তা চলতে লাগলো। ঘরোয়া পরিবেশে মেহেদি অনুষ্ঠান শেষ করে খুব তোড়জোড় করে আহনাফ আর তার বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিল। বিয়ে নিয়ে অরুণিকারও যথেষ্ট আগ্রহ ছিল, তাই সে অরুণিকার পছন্দ মতো সবকিছু সাজানোর পরিকল্পনা করছে। আহনাফ অরুণিকাকে নিয়ে আজ বিয়ের শপিংয়ে যাবে, তাই সে অরুণিকাকে নেওয়ার জন্য তার রুমে আসতে দেখে রুমের দরজা খোলা। ঘরে ঢুকে অরুণিকাকে খুঁজতে টেবিলে থাকা অরুণিকার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ইমান নামটা দেখে আহনাফ থমকে গেল। ইমান অরুণিকাকে এখনো ফোন দেয়, কিন্তু কেন? আহনাফ চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণিকা ইমানের ফোন দেখে দরজা আটকে দেয়। অরুণিকাকে দরজা আটকাতে দেখে আহনাফের রাগ উঠে যায়। সে হনহনিয়ে নিচে নেমে তার রুমে ঢুকে ধরম করে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে অরুণিকা ফোন ধরতে ওপাশ থেকে ইমান বলে। আমি বলেছিলাম না তোমার কথা রাখবো। কি করেছেন এখন? আমি আরবান তালুকদারের সব তথ্য বের করে নিয়েছি। ওনার ছেলেরা ওনাকে ঘর থেকে বের করে দেয়নি, ওরা তো দেশেই থাকে না। তিনি নিজেই এই বছরের শুরুতে দেশে এসেছিলেন।
আগে কোথায় ছিলেন? আমেরিকাতে। এতটুকুই? কেন, কম কিছু জানালাম? হ্যাঁ, এসব তথ্য তো আরাফরাই বের করেছে। আমি ওদের ল্যাপটপে দেখেছি। এসব আগে থেকেই সংগ্রহ ছিল। আচ্ছা, তুমি ওনার সম্পর্কে কেন এত জানতে চাইছো? কারণ আমার মনে হচ্ছে উনি আমার আর আহনাফের ক্ষতি করতে চান। ইমান একটু চিন্তিত কণ্ঠে বলে, আচ্ছা, আমি আরেকটা সূত্র পেয়েছি। হয়তো এই সূত্র ধরে এগুলে কোনো ক্লু পেতে পারি। কাল কি আমার সাথে একবার দেখা করবে? কোথায়? খুলশি টাওয়ারের সামনে থেকো, আমিও ওখানেই আসবো। অরুণিকা ইমানের দেওয়া ঠিকানায় যাওয়ার পর ইমান তাকে নিয়ে একটা গাড়িতে ওঠে। ইমান গাড়িতে উঠে স্থির দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা ভ্রু কুঁচকে বলে, আপনি আমাকে এভাবে দেখছেন কেন? ইমান মাথা নেড়ে বলে, না কিছু না, এমনিতেই। আচ্ছা, তুমি তো বললে আরবান তালুকদারকে নিয়ে 6 জনেরই অনেক সন্দেহ। তাহলে ওদের তো এই বিষয়ে সচেতন থাকা উচিত। কিন্তু ওরা আরবান তালুকদারকে বাসায় রেখেছে, এটা অদ্ভুত না? আমিও এটাই বুঝতে পারছি না। আমার না আহনাফের জন্যই ভয় লাগছে। ওর যদি কিছু হয়ে যায়, তাই আমি ওকে প্রোটেক্ট করার জন্য তোমার সাহায্য নিচ্ছি। আমি যদি আরবান মামার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই, তাহলে ওদের দেখিয়ে ওনাকে ঘর থেকে বের করে দিব। তারা দুজন কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নামে। অরুণিকা বাড়িটার চারপাশে তাকিয়ে বলে, এই বাড়িটা তো পরিত্যক্ত মনে হচ্ছে। আশেপাশে তো কেউ নেই। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ইমান গাড়ির ভাড়া মিটিয়ে অরুণিকার হাত ধরে বলে, রিল্যাক্স অরুণিকা, এটা আরবান তালুকদারের পুরনো ঘর। ভেতরে চলো, তুমি সব তথ্য পাবে। অরুণিকা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তুমি এই ঘর সম্পর্কে কিভাবে জানলে? ইমান হেসে বলে, এটা সিক্রেট থাকাই ভালো। আর আমি গোয়েন্দা সংস্থাতে কাজ করি, তাই এসব কাজে আমি এক্সপার্ট। ইমান আর অরুণিকা বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে। নিচতলায় দুটি খালি ঘর ছিল, কিন্তু দ্বিতীয় তলায় খুব সুন্দর পরিচ্ছন্ন একটা লাইব্রেরি আছে। দেখে মনে হচ্ছে এখানে রোজ কারো আসা যাওয়া আছে। অরুণিকা বলে, আরবান মামা যদি জানতে পারে আমরা এখানে এসেছি? জানতে পারতো। বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু এখন জানতে পারবে না, কারণ ক্যামেরাটা বন্ধ। কিভাবে বন্ধ হলো? বন্ধ করার ব্যবস্থা করেছি। তবুও যদি আরবান মামা বুঝতে পারে? বুঝলেও সমস্যা নেই, ভেতরে ঢোকার কয়েক ঘন্টা পরেই হয়তো বুঝবে। আর ততক্ষণে আমরা সব জেনে নেব। উনি ভালো হলে আমাদের কিছুই করবেন না, অপরাধী হলে আমাদের মারতে আসবেন। আর আমি আগে থেকেই আমার লোকদের বলে দিয়েছি, উনি কিছু করতে আসলেই ওনাকে আটকে ফেলবো, এরপর সোজা থানায় নিয়ে যাব। ওরা লাইব্রেরিতে ঢুকতেই দরজাটা শব্দ করে তুলে বন্ধ হয়ে গেল। অরুণিকা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। ইমান দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজাটা খুলছে না। ইমান অরুণিকার ভীত চেহারার দিকে তাকিয়ে হাত ধরে বলে, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। আই থিঙ্ক লাইব্রেরির দরজাটা ইলেকট্রিক ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত। তারা পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজে। অনেকক্ষণ পর ইমান লাইব্রেরির শেষ মাথার একটা তাকের পেছনের দিকে বড় একটা চাবি দেখতে পায়। ইমন চাবিটা হাতে নিয়ে আশেপাশের জিনিসপত্র নেড়ে চেড়ে দেখতে লাগলো চাবিটা কিসের। হঠাৎ তার চোখ আটকে গেল বইয়ের আলমারিগুলোর দিকে। পুরো ঘরে 3টে আলমারি ছিল। ইমান 3টে আলমারি খুলল, কিন্তু কোনো তালাই দেওয়া ড্রয়ার পেল না। হঠাৎ সে দেখলো চাবিটির রিংটা কেমন যেন ঢেউ খালানো। দেখে মনে হচ্ছে কোনো বাটন, আর সেই বাটনে চাপ দিতে কিছু একটা দেখবে। সে সাহস নিয়ে বাটনটা চাপ দেয়, কিন্তু কিছুই হলো না। অরুণিকা চাবিটা হাতে নিয়ে বলে, হয়তো সব জায়গায় এটা কাজ করবে না। টিভির রিমোট যেমন টিভির সামনে আনলে চালু হয়, এটাও হয়তো ওভাবেই কাজ করবে। ইমান মাথা নেড়ে পুরো লাইব্রেরির এক একটা জায়গায় তাক করে বাটনটি চাপে। তখনই ইমান দেয়ালে একটা পেন্টিং দেখে। পেন্টিংটার কাছে যেতেই অরুণিকা ইমানের চোখ অনুসরণ করে পেন্টিংটার দিকে তাকিয়ে বলে, এটা তো আমাদের বাগান বাড়ি। ইমান ভ্রু কুচকে বলে, কোন বাগান বাড়ি? মৈত্রী ম্যানশনের বাগান বাড়ি। আমার কাছে এই জায়গার ছবি আছে। আরাফ পুরনো ছবিগুলো অ্যালবামে রেখেছিল, ওখানেই দেখেছি। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি উঠেছিলাম। তখন আমার বয়স 2 ছিল। ইমান ছবিটার দিকে ইশারা করে বলে,
এই জায়গায় পেইন্টিং এখানে কি করছে? আর ছবির মেয়ে দুটিকে